ইউএসের যে ডিমান্ডগুলো সেগুলো ইরান মানেনি, ইরানের যে ডিমান্ডগুলো সেগুলো আমেরিকা মেনে নেয়নি। সব মিলিয়ে তারা এস্টিমেট করছে প্রায় 2 মিলিয়নের বেশি, মানে 20 লাখ ডলারেরও বেশি টাকা তারা এই ছোটোখাটো ফ্যাক্টরিগুলো বকেয়া রেখে সে এখন লাপাত্তা। এখন বাংলাদেশ ব্যাংকটা চালু করতে যাচ্ছে 15 তারিখ থেকে বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট, বোফার যেটা সংক্ষেপে বলা হয়। এই ফাইন্যান্সিং রেটটা হলো তাহলে যে ফাইন্যান্স যে রেটে হচ্ছে এই রেটের একটা অ্যাভারেজ হবে। বাংলাদেশ ব্যাংকের ডেটাবেজে যে ইন্টারব্যাংক লেনদেনটা হচ্ছে বোফর এবং আরেকটা চালু করতে যাচ্ছে তারা। শুভ নববর্ষ প্রিয় দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। যারা ব্যস্ততার কারণে পত্রিকা পড়তে পারেননি তাদের জন্য আমাদের এই প্রতিদিনকার আয়োজন। দিনের প্রধান খবরগুলো আমরা বিশ্লেষণ করে থাকি এই অনুষ্ঠানে। দর্শক, আবারও লাইমলাইটে হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। যুক্তরাষ্ট্র এখন বলছে যে ইরানে কোনো জাহাজ ঢুকতেও দেবে না এবং ইরান থেকে কোনো জাহাজ ছাড়তেও দেবে না। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জনাব শেখ শাহরিয়ার জামান। আমরা তার কাছ থেকে শুনবো আসলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে। কোন দিকে মোড় নিচ্ছে এটা আসলে একমাত্র বিধাতাই হয়তো বিধাতাই বলতে পারবেন, অন্য কারো পক্ষে এটা বলা সম্ভব না। সিজফায়ার টকস হলো ইসলামাবাদে এবং সেখানে অবশ্যই দুই পক্ষের ভিতরে বনিবনা হয়নি। পরিষ্কার যে ইউএসের যে ডিমান্ডগুলো সেগুলো ইরান মানেনি, ইরানের যে ডিমান্ডগুলো সেগুলো আমেরিকা মেনে নেয়নি। ফলে দুই পক্ষ তাদের নিজ নিজ দেশে ফেরত গেছে। নেগোসিয়েশনের এটাই ধর্ম যে প্রথম মিটিংয়েই যে 40 বছর পরে তারা মিটিংয়ে বসছে, তারপরে এটা সব এক নেগোসিয়েশনই সব শেষ হয়ে যাবে, বিষয়টা হয়তো সেরকম ছিল না। কিন্তু ট্রাম্প সাহেব আগের মতোই যখনই জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট আবার আমেরিকা ফেরত গিয়েছেন, ট্রাম্প সাহেবকে ব্রিফ করেছেন। তারপরে ট্রাম্প সাহেব একটা হুমকি দিলেন যে ইরানে ব্লকেট দেবেন, এবং ব্লকেটটা দেওয়ার অর্থ হচ্ছে গিয়ে যে ইরান থেকে কোনো জাহাজ বেরোতেও পারবে না বা ইরানের পোর্টে কোনো জাহাজ ঢুকতেও পারবে না, কিন্তু হরমুজ স্ট্রেইটে যদি কোনো জাহাজ চলাচল করে সেটাতে তারা বাধা দেবে না। তো এখন বিষয়টা যেটা দাঁড়িয়েছে যে এই জিনিসটাকে খুব সিরিয়াস মিলিটারি ইন্টারভেনশন বা ম্যানোভার হিসেবে দেখা হচ্ছে। কারণ ব্লকের যে জিনিসটা সেটা অফকোর্স মিলিটারি ইন নেচার। সেখানে ইউএসের যে যুদ্ধজাহাজগুলো রয়েছে সেটা এটা এনশিওর করার কথা, এবং তারাই জন্য জাহাজকে ঢুকতেও দেবে না বা বেরোতেও দেবে না। এক্সপার্টদের মন্তব্য হচ্ছে যে এই ধরনের যখন কোনো মুভ থাকে তখন ইরানও তো বসে থাকবে না, ইরান তো রিটেলিয়েটরি অ্যাকশন নেবে। সে ফর এক্সাম্পল একটা জাহাজ হয়তো ইরান পোর্টের দিকে আসছে অথবা ইরান পোর্টের থেকে বের হয়ে যাচ্ছে, তখন যদি ইউএস যদি বাধা দেয়, তখন ইরান যদি রিটেলিয়েট করে তাহলে এইটার মাত্রাটা যুদ্ধটা আবার নতুন করে শুরু হয়ে যাবে। বাই দ্য ওয়ে সিজফায়ার কিন্তু এখনও চলছে, 2 সপ্তাহের যে মেয়াদটা ছিল। সো অল টুগেদার এখন যেটা মনে হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি, যে বিষয়টা আমরা মনে করেছিলাম যে সাময়িক যে বিরতি, সেটা 2 সপ্তাহ আর থাকছে বলে মনে হচ্ছে না। কারণ ট্রাম্প সাহেবের এই ঘোষণার পরে ইরানের পক্ষ থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে জিরো লেসন লার্নড, মানে আমেরিকা কিছুই শেখে নাই, এই মন্তব্য করা হয়েছে। তো ফলে বোঝাই যাচ্ছে যে ইরানও যে পিছিয়ে আসবে সেরকমও মনে করার কোনো কারণ নাই। গতকালকে রাত থেকেই এটা ব্লকেটটা শুরু হয়ে গেছে। এখন যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, আমেরিকানরা কি কোনো জাহাজকে বাধা দেবে কিনা বা বাধা দিলে ইরান রিটালিয়েট করবে কিনা, সেটা এখন দেখার বিষয়। এবং যুদ্ধ কোন দিকে মোড় নেবে সেটার, এই ধরনের ঘটনার উপরেও যুদ্ধ কোন দিকে মোড় নেবে সেটাও কিন্তু নির্ভর করবে। দর্শক, একটি স্পেশাল স্টোরি, ইনভেস্টিগেটিভ স্টোরি, সেটি হচ্ছে যে তথ্য প্রযুক্তি খাতের প্রবাসী উদ্যোক্তা আদনান ইমাম, তিনি ব্যাংকের পরিচালক ছিলেন, আইটি কোম্পানির উদ্যোক্তা। তিনি একটি বাইং হাউস খুলে দেশের অনেক কারখানাকে দিয়ে কাজ করিয়ে তাদের বিল না দিয়ে পালিয়েছেন, এবং একটা বড় অঙ্ক। এই প্রতারণাটি তুলে এনেছেন আমার সহকর্মী আল আমিন রুবেল ভাই। তার কাছ থেকে আমরা শুনি। ধন্যবাদ। আপনি
ঠিকই জানেন, সেটা হলো যে এই আদনান ইমাম তার সহযোগী অরুণ চৌহান, অনুরাগ চৌহান এবং হলো মানিশ চৌহান, দুইজন ইন্ডিয়ান নাগরিক, এরা কয়েকজন মিলে একটা বাইং হাউস করে 2018 সালে, নাম হয় নয়েজ জিন্স। তো এই নয়েজ জিন্সের নামে মানে বিদেশ থেকে অর্ডার নিয়ে আসতো, নিয়ে এসে এই লোকাল ফ্যাক্টরিগুলোতে তারা অর্ডার প্লেস করতো। প্রথম বছরে তারা খুব ভালোভাবে সুনামের সাথে কাজ করছে। এরপরে দ্বিতীয় বছর থেকে তাদের এই ছলছাতুরি শুরু হয়, মানে অর্ডার নিয়ে এসে ফ্যাক্টরিতে কাজ দিত, শিপমেন্ট হয়ে যেত, কিন্তু বিল ঠিকভাবে পেমেন্ট হতো না। প্রথম বছর, দ্বিতীয় বছরে এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। কিছু কিছু ফ্যাক্টরি আছে $2-2.5 লাখ মতো বকেয়া রেখে উনি গেছে। এই ধরনের ফ্যাক্টরি প্রায় 15 থেকে 20টা। তো সব মিলিয়ে তারা এস্টিমেট করছে প্রায় $2 মিলিয়নের বেশি, মানে $20 লাখ বেশি টাকা তারা এই ছোটোখাটো ফ্যাক্টরিগুলো বকেয়া রেখে সে এখন লাপাত্তা। এর ভিতরে অনেকগুলো ফ্যাক্টরি আছে যাদের এই বকেয়া থাকার কারণে তাদের যে ব্যাংকের দেনা পাওনা পরিশোধ করতে পারেনি, ফলে ব্যাংক এখন আর ব্যাক টু ব্যাক এলসি নিচ্ছে না, ফলে এখন ডাইরেক্ট যে অর্ডার নেবে সেই সুযোগও তাদের আর নেই। আবার কিছু কিছু ফ্যাক্টরি আছে যে এই বকেয়ার কারণে তাদের ফ্যাক্টরি ক্লোজ করে দিয়েছে, দিয়ে এখন অন্য ব্যবসা করছে অথবা এই টাকার পিছনে ঘুরতে মানে তারা এখন সময় দিচ্ছে। তো এভাবে তারা এই যে প্রায় $25 লাখ, মানে $20 থেকে $25 লাখ তারা যে নিয়ে গেছে, এই টাকাটা ভারতীয় এবং এই যে আদনান ইমাম কেউই তো আসলে দেশে নেই। তাদের রিপ্রেজেন্টেটিভ আছে, তাকেও আমি ফোন দিয়েছিলাম, রাশেদুল ইসলাম ফয়সাল নামে একজন ব্যক্তি, উনি চিফ অ্যাকাউন্টেন্ট, ওনারে ফোনও বন্ধ রয়েছে, আমি এখনও খুঁজে পাই নাই। তবে আরএমজি সেক্টরে অনেকেই অভিযোগ করছে যে তারা এখনও থাইল্যান্ড এবং হলো আপনার ইন্ডিয়া থেকে এই অফশোরের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে বেশ কিছু অর্ডার তারা এখনও নিয়ে এখনও বাংলাদেশের কিছু কিছু ফ্যাক্টরিতে অর্ডার প্লেস করছে বলে তারা মানে জানতে পারছে। কিন্তু এই নতুন যে ফ্যাক্টরিগুলো তাদের কাজ করছেন, তারা কি আপফ্রন্ট পেমেন্ট পে করছেন নাকি যে আপনার এখনো না? এরা এই যে জানে না, এই কারণে তাদেরকে জানানোর জন্যই মূলত বিজিএম এর বেশ কিছু নেতা বা ওই আরএমজি সেক্টরের ওনারা বলছে যে ভাই একে যদি আমরা না থামাইতে পারি তাহলে আরও বেশ কিছু, এমনিতেই আমরা এখন দুঃসময়ের অতিক্রম করছি, এখন এখানে যদি এদেরকে না থামাইতে পারি তাহলে আরও বেশি ক্ষতি হয়ে যাবে বাংলাদেশে। মানে এমন এক ঘটনা ঘটছে যে আমার কাছে একজন ফ্যাক্টরির মালিক, উনি নাম প্রকাশ এই মুহূর্তে করতে চাচ্ছে না, কারণ হলো উনি যদি প্রকাশ করে তাহলে এই টাকাটা সে উদ্ধার করতে পারবে না। উনি বলছেন যে আমার ফ্যাক্টরি, আমি তার কাছে একটা ফ্যাক্টরি কিনছে, সেই ফ্যাক্টরির কাগজপাতি সব কিছু জালিয়াতি, এবং সেই ফ্যাক্টরি সে কিনছে হলো 350 কোটি টাকা দিয়ে। এই 350 কোটি টাকা এখন তার জলে গেছে। তার মানে কি এই ফ্যাক্টরি মালিক আসলে বিক্রেতা না? না, সে পুরা কাগজপাতি সবই জালিয়াতি, মালিক অন্য কেউ, এবং ওর যে মানে আসবাবপত্র বা যেগুলো মেশিন টেশিন দেখাচ্ছিল সবগুলো ভুয়া, মেশিন নাই। এবং যে ব্যক্তি কিনছে সে খুব জেনুইন একজন ব্যবসায়ী ছিলেন, উনি এত কিছু চিন্তাও করেনি যে ওনার সাথে এই ধরনের প্রতারণা করবেন। এই প্রোফাইলের একজন ব্যবসায়ী প্রতারণা করবে, এত করবে এটা চিন্তাই করেনি। আদনান ইমাম তো লন্ডনে আপনার বেশ রিচ ম্যান, অ্যাপার্টমেন্ট কিনছে, তারা সেখানে ঠিকই ভালোভাবে আছে, এই টাকাগুলো এখান থেকে মেরেই সে নিয়ে গেছে। আপনি জানেন ব্যাংক খাত থেকে প্রায় ধরেন ইউসিবি ব্যাংকের থেকে 2000 কোটি টাকার বেশি নিছে, তারপরে এনআরবিসি থেকে নিছে, এরপরে আপনার হলো ওয়ান ব্যাংক থেকে নিছে হলো 109 কোটি টাকা। এই সবগুলো কিন্তু ডিফল্টার। শুধু তাই নয়, এনবিআরে সে একটা কাজ নিয়েছিল, মানে ওই ভ্যাট অনলাইনের যে প্রজেক্টটা, ওই প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন যে পরিমাণ ইরেগুলারিটিস করছে, অনিয়ম করছে, এরা তো এনবিআরের লোকজন এখন এই তাদের এই চুক্তি ছিল, এগ্রিমেন্টটা এখন বাতিলও করতে পারছে না, কারণ ওই এগ্রিমেন্টটা 2027 সালে শেষ হবে, এখন বাতিলও করতে পারছে না, আবার অন্য কাউকে দিতে পারছে না, এমন একটা সিচুয়েশনের ভিতরে এনবিআরও পড়ে গেছে। দর্শক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আপডেট যে বাংলাদেশ ব্যাংক 15 এপ্রিল থেকে একটা রিয়েল ইন্টারব্যাংক যে ট্রানজ্যাকশন বেসড যে আপনার ইন্টারেস্ট বেঞ্চমার্ক চালু করতে যাচ্ছে, যেটি কিনা যে আপনার লাইবর ছিল এখন এসওএফআর, তার আদলেই আমাদের ইন্ডাস্ট্রিতে একটি ছিল, কিন্তু সেটি খুব একটা ফ্লড ছিল আর কি। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার তাকি মোহাম্মদ জোবায়ের
তার কাছ থেকে আমরা তার বিস্তারিত শুনি। পজিটিভ ডেভেলপমেন্ট নিঃসন্দেহে নিঃসন্দেহে কি হতে পজিটিভ যাচ্ছে? ডেভেলপমেন্ট। আপনি জানেন যে একটা বেঞ্চমার্ক থাকে গ্লোবাল, যখন একটা ট্রেড হয় বা গ্লোবাল যখন একটা চুক্তি হয়, আমি যদি একটু একটু ভেঙে বলি, সে চুক্তিতে যখন একটা ইন্টারেস্ট রেট ঠিক করা হয়, একটা বেঞ্চমার্কের উপর ভিত্তি করে ইন্টারেস্ট রেট ঠিক করা হয়। একইভাবে যখন লোকালি বা মানে দেশের মধ্যে যখন কোনো চুক্তি হয় বা কোনো ধরনের লেনদেন হয়, লেনদেনের একটা বেঞ্চমার্ক থাকে, ন্যাশনাল বেঞ্চমার্ক। এটা ওদের লেনদেন হতো ডিবরের মাধ্যমে। একটা বেঞ্চমার্ক ছিল ডিবর, ঢাকা ইন্টারব্যাংক অফার্ড রেট, এবং এই রেটটা নির্ধারণ করতো বাফেদা নামে জানেন একটা সংগঠন আছে, ব্যাংক কয়েকটা ব্যাংক মিলে একটা সংগঠন আছে, তারা একটা অফার্ড রেট, মানে এটা ছিল হলো তারা এই রেটে অফার করতেছে, মানে লেনদেন হয়নি, তারা এই রেটে নিতে চায় বা এই রেটে তারা লেনদেন করতে চায়, মানে একটা লেনদেন ভিত্তিক না, মানে অফার করছে সেই রেটটাকে একটা অ্যাভারেজ করে একটা গড় ধরা হতো, যেটা ডিবর ছিল বেঞ্চমার্ক। এখন যেটা করা হচ্ছে এটা হলো লেনদেন ভিত্তিক। মানে হচ্ছে যে আপনি যদি আমি এইভাবে বলি যে লেনদেনটা আমরা এই রেটে আমরা লোন দেওয়া নেওয়া করব, আর একটা হচ্ছে এই রেটে আমরা ট্রানজ্যাকশনগুলো এক্সিকিউট করছি। এখন বাংলাদেশ ব্যাংকটা চালু করতে যাচ্ছে 15 তারিখ থেকে বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট, বোফার যেটা সংক্ষেপে বলা হয়। এই ফাইন্যান্সিং রেটটা হলো তাহলে যে ফাইন্যান্স রেটে হচ্ছে এই রেটের একটা অ্যাভারেজ হবে। বাংলাদেশ ব্যাংকের ডেটাবেজে যে ইন্টারব্যাংক লেনদেনটা হচ্ছে এই বোফর। আরেকটা যেটা বেঞ্চমার্ক চালু করতে যাচ্ছে ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট, ডোমর। এই দুইটা বেঞ্চমার্কের মধ্যে পার্থক্যটা কি? বোফারটা হবে হলো যেটা সিকিউরড লেনদেন, যেটা আপনি জানেন রেপোর এগেনস্টে ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নেয় বা অন্যান্য ব্যাংক থেকে ইন্টারব্যাংক লোন নেয়, যেটা রেপো লোন, যেটা রেপো বলা হয়, যেটাকে যে গভর্নমেন্ট সিকিউরিটিটা জমা করে তারা। অনেক ব্যাংক Collateral বিল হিসেবে। অ্যান্ড বন্ডে তারা ইনভেস্ট করে, এটাকে কোলাটারাল হিসেবে জামানত রেখে তারা টাকা নেয়। এটার এগেনস্টে যেটা হবে সেটা হলো বোফর, এই বেঞ্চমার্কটা হবে। আরেকটা যেটা হলো যেটা সিকিউরড, মানে কোনো থাকে না, কোনো জামানত থাকে না, জামানতবিহীন যে লেনদেনটা হবে ইন্টারব্যাংক বা অন্যান্য, যে এই লেনদেনের যে অ্যাভারেজটা হবে ওইটাকে হবে হলো ঢাকা ওভারনাইট যে রেটটা, এই মানি মার্কেট নির্ধারণ হবে। এই দুটো বেঞ্চমার্কের কোন প্রেক্ষিতে করা হয়েছে এটাও আমি একটু বলি। যেমন আগে যেটা ছিল ডিবর, যেটা ছিল ডিবরটা চালু হয়েছিল মূলত 2010 সালে। বাংলাদেশের বাফেদা যে সংগঠনটা, ওরা একটা এই রেটটা তারা প্রকাশ করতো ডেইলি। এইটা মূলত হলো লাইবরের একটা, যে আপনি জানেন যে লন্ডন ইন্টারব্যাংক যে রেটটা, ওই অফার রেটটা লাইবরের একটা ইন্টারন্যাশনাল একটা বেঞ্চমার্ক ছিল, এবং এটা ইন্টারন্যাশনাল কোনো লেনদেন আপনাদের আগে রিপোর্টিং আমরা অনেক সময় দেখি যে একটা সুদের হার হবে লাইবর প্লাস 2। বাংলাদেশের সাথে চায়নার একটা চুক্তি হয়েছে বা রাশিয়ার চুক্তি হয়েছে, সুদের হার কত, লোনের চুক্তিতে সুদের হার লাইবর প্লাস 2 বা লাইবরটা কত 4%, তাহলে লাইবর প্লাস 2 হলো 6%, তাহলে ইন্টারেস্ট রেট। এটা একটা বেঞ্চমার্ক ছিল, যেটা হলো ওটাও কিন্তু অফার রেট ছিল। ওই অফার রেট থাকার কারণে যেটা হলো ওই সময় 12 থেকে 15 সালের মধ্যে কিছু স্ক্যাম হয়েছিল। কিছু ব্যাংক মিলে যে তারা যেটা করেছিল, ম্যানিপুলেট করেছিল তারা বেশি মুনাফা লাভ করার জন্য। তাই ম্যানিপুলেট করার কারণে এটা খুব গ্লোবালি এটা নিয়ে হইচই পড়ে যায় এবং এটা নিয়ে খুব সমালোচিত হয়। এরপর এটা একটা বিকল্প একটা বেঞ্চমার্ক বের করার জন্য চেষ্টা করা হয়। সেখানে ইউএসএ এখানে ভূমিকা নেয়, আমেরিকার সেন্ট্রাল ব্যাংক, ওদের যে ব্যাংকগুলো মিলে ওরা একটা বেঞ্চমার্ক ঠিক করে, এবং একটা সোফার নামে এখন পরিচিত। এবং ওই সোফার আদলেই এখন গ্লোবালি এখন ওই বেঞ্চমার্কটা ফলো করা হচ্ছে। বাংলাদেশে অফার রেট অর যে আপনার এটা এক্সচেঞ্জ রেট, এক্সিকিউটেড যে রেটে লেনদেনটা হইছে, ওকে, সোফারটা হলো যে রেটে আপনার লেনদেন হইছে, ওইটাকেই এখন বেঞ্চমার্ক ধরা হয়। কিন্তু বাংলাদেশ এইটা সোফারটা চালু হয়েছে পুরোপুরি 2018 সাল থেকে গ্লোবালি এটা অ্যাকসেপ্টেন্স শুরু হয়েছে, গ্লোবালি এক্সিকিউট শুরু হয়েছে। এরপরে যেটা বাংলাদেশে কিন্তু আরও আজকে 2026 সাল, অর্থাৎ 8 বছরে এটা এখনো এক্সিকিউট হয়নি। বাংলাদেশে যেটা একই অ্যানামোলিসের একটা ছিল, অভিযোগ ছিল, সেটা হলো এই যে যে ডিবর যে রেটটা, যেটা এখানেও ম্যানিপুলেশন এবং কিছু অভিযোগ ছিল যে অনেক ব্যাংক তার তথ্য দেয় না, তারা সাবমিট করতেছে না, এই কারণে এখানেও একটা ওই স্ট্যান্ডার্ড বেঞ্চমার্কটা ছিল না। আমি একটা জিনিস আমি কিনবো বললাম, আমি বিড করলাম, অফার করলাম, কিন্তু শেষ পর্যন্ত এটি করলাম না, কিন্তু আমার প্রভাবে মার্কেট কিন্তু আপনার প্রভাবিত হয়ে গেল, বাড়লো। তাহলে এই জন্যই এই সমস্যাটা সমাধান করার জন্য, যেহেতু গ্লোবাল একটা বেঞ্চমার্ক হয়েছে, আমাদের লোকাল একটা বেঞ্চমার্ক এখন দরকার। সেজন্য বাংলাদেশ ব্যাংকের যে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যারা জানেন বাংলাদেশের
গভর্নমেন্টের ট্রেজারিটা যারা ম্যানেজমেন্ট করে, বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক কিন্তু গভর্নমেন্টের ট্রেজারি ম্যানেজমেন্টটা তারা করে। সেক্ষেত্রে এই ডেট ম্যানেজমেন্ট যে ডিপার্টমেন্ট, ওরাই ট্রেজারি ম্যানেজমেন্টটা করে। ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সোমবারে সংবাদ সম্মেলন করে তারা জানালো যে 15 তারিখ থেকে, অর্থাৎ যে পহেলা বৈশাখ বন্ধ থাকবে তার পরের দিন থেকে এই মার্কেট, এই রেটটা চালু হবে, এই যে নতুন যে বোফার রেটটা। এই রেটটা চালু হলে যেটা সুবিধা হবে, আপনি ধরেন আপনি একটা বন্ডে বিনিয়োগ করতে চান, বন্ডের তাহলে রেটটা কত হবে আপনি এটা একটা ধারণা পেতে বোফর পারে। প্লাস 4 হ্যাঁ, তারা গভর্নমেন্টও তার কত টাকায় সে বন্ডটা ইনভেস্ট করবে, মানে বন্ডটা সে তো লোন নেয় বন্ডের এগেনস্টে, তাহলে সে কত রেটে সে লোন নেবে, গভর্নমেন্টও তাহলে একটা ধারণা পায় ক্লিয়ার। পাশাপাশি যে ব্যাংক ওই বন্ডে ইনভেস্ট করবে তারও একটা মানে ধারণা, বা ব্যক্তি যদি ইনভেস্ট করে, তাহলে এই যে সুবিধাগুলো, বেঞ্চমার্কিং এর যে সুবিধা, একটা রিলায়েবল বেঞ্চমার্কিং।